ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ইসলামী ব্যাংক নিয়ে যখন জনমনে চরম উদ্বেগ, আতঙ্ক, অনাস্থা, হতাশা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে গতকাল বাংলাদেশের জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ইসলামী ব্যাংক নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন এবং তিনি বিরোধী দলকে ঘায়েল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। তার এই বক্তব্যে তার সমর্থকরা উচ্ছ্বাসিত হয়েছেন এবং তাকে বাহবা দিচ্ছেন। আজকে আমি আমার এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করব এবং সামগ্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো বক্তব্যের ইতিবাচক বা নেতিবাচক বিষয়টি যদি আমরা মূল্যায়ন করি যুক্তি এবং তর্কের বিবেচনায়, যে তিনি তার প্রতিপক্ষকে সত্য হোক আর মিথ্যা হোক যুক্তি দিয়ে কতটুকু ঘায়েল করতে পেরেছেন এবং তাৎক্ষণিকভাবে তিনি শ্রোতাকে কতটা মুগ্ধ করতে পেরেছেন, যদি শুধু এতটুকুতে বিবেচনা করা হয় তাহলে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাকে আমরা চমৎকার বলতে পারি। কিন্তু যদি আমরা বাস্তবতা, সত্যতা এবং সর্বোপরি তারই বক্তব্য জনসাধারণের মাঝে কতটা আস্থা তৈরি করতে পেরেছে, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন সাহেব যে বক্তব্য সংসদে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের জায়গা থেকে, সেটা সম্পূর্ণ একটি ব্যর্থ এবং হতাশাজনক বক্তৃতা এবং এটা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার আওয়ামী ফ্যাসিস্ট প্রবণতা থেকেই এই বক্তব্যটা আমরা মূল্যায়ন করতে পারি। বাংলাদেশের একজন মন্ত্রী বা একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যখন বক্তৃতা দিবেন তখন তিনি কতটা যুক্তিতর্ক বিতর্ক করতে পেরেছেন সংসদে দাঁড়িয়ে, সেটা কিন্তু মূল বিষয় নয়, কারণ সংসদ এটা বিতর্ক প্রতিযোগিতা নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দায়িত্বশীল একজন মন্ত্রীর বক্তব্য থেকে জাতি কতটা আস্থাশীল এবং আশ্বস্ত হতে পেরেছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, তারা ঈদের পূর্ব থেকেই, যখন থেকে ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার কথা উঠেছে, তখন থেকেই জনসাধারণ হতাশার মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, অনাস্থার মধ্যে ছিলেন, বিভ্রান্তির মধ্যে ছিলেন যে তারা কি করবেন, তারা কি টাকা উঠিয়ে ফেলবেন না ইসলামী ব্যাংকে তারা টাকা রেখে দিবেন। এই আতঙ্কের ভেতরে তারা ছিলেন এবং তারা তাকিয়েছিলেন যে জাতীয় সংসদের অধিবেশন যখন বসবে তখন এই বিষয়ে কি আলোচনা হয় সেটার দিকে তারা তাকিয়েছিলেন, যে সেই আলোচনার উপর নির্ভর করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে সংসদে যে আলোচনা হবে সেই আলোচনা থেকে আশ্বস্ত হতে পারলে তারা ইসলামী ব্যাংকে টাকা রেখে দিবেন, সরাবেন না। সংসদে যখন মন্ত্রীগণ বক্তব্য দিলেন তখন তাদের বক্তব্যটি এমন হওয়া উচিত ছিল যা থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকরা আশ্বস্ত হবেন এবং তাদের আস্থা ফিরে আসবে, আস্থা নতুন করে আরও বৃদ্ধি পাবে। এমন একটি বক্তব্য যদি মন্ত্রীরা দিতে পারতেন তাহলেই আমরা সেটাকে একটা সফল বক্তৃতা বলতে পারতাম। কিন্তু আমরা কি দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যার বক্তব্যের প্রেক্ষিতে গতকাল বক্তব্য দিয়েছেন, আজকে ইসলামী ব্যাংকে মানুষের টাকা উত্তোলনের লাইন এবং সারি আরও দীর্ঘ হয়েছে, মানুষের টাকা উত্তোলনের মিছিল আরও লম্বা হয়েছে। মানুষ আস্থা ফিরে আসার পরিবর্তে তাদের হতাশা, আতঙ্ক আরও বৃদ্ধি করেছে। ফলে ঢাকা শহরের স্বনামধন্য শাখাগুলো
2 লক্ষ টাকার বেশি গ্রাহকদেরকে দিতে পারছে না এবং ব্যাংকের কর্মকর্তারা হতাশার সাথে তারা শুধু তাকিয়ে তাকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তারা মনে মনে ব্যথিত হচ্ছেন এবং তারা চরমভাবে নিরাশ হচ্ছেন এই ব্যাংকিং সেক্টরের ব্যাপারে। একইভাবে যারা ব্যাংকের গ্রাহক ছিলেন তাদের অবস্থাও খুব শোচনীয়। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই ধরনের অভিযোগ, অপবাদ, যুক্তি, তর্ক এগুলোকে প্রাধান্য না দিয়ে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা যদি সংসদে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে কথা বলতেন যে ইসলামী ব্যাংকে আমরা নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছি, এই চেয়ারম্যান আমরা নিয়োগ দিয়েছি বা বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিয়েছে, চেয়ারম্যান কে হলো না হলো এটা গ্রাহকদের দেখার বিষয় নয়, এটা নিয়ে গ্রাহকরা যেন আতঙ্কগ্রস্ত না হয়, গ্রাহকরা যেন হতাশাগ্রস্ত না হয়। আমরা গ্যারান্টি দিচ্ছি ইসলামী ব্যাংকে যাদের আমানত আছে, যে সকল গ্রাহকরা ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন তারা তাদের টাকা যথাযথভাবে ফেরত পাবেন। তাদের টাকার সম্পূর্ণ গ্যারান্টি আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি অর্থমন্ত্রী দিচ্ছি। আপনারা দয়া করে টাকা উঠাবেন না, আপনারা আপনাদের টাকা ইসলামী ব্যাংকে রাখুন। এই টাকা কখনো আপনাদের মায়ের যাবে না, নষ্ট হবে না, আত্মসাৎ হবে না এবং এই ব্যাংক কখনো ব্যাংক ডাকাত এস আলমের হাতে ফেরত যাবে না, যেটা আপনারা আশঙ্কা করছেন এমন কিছু হবে না, আমরা গ্যারান্টি দিলাম। এই ধরনের আশ্বস্ত যদি স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী করতে পারতেন তাহলেই আমরা বুঝতাম যে বিএনপি সরকার একটি সফল সরকার এবং বিএনপির মন্ত্রীরা সফল মন্ত্রী। কিন্তু আমরা কি দেখলাম? আমরা সম্পূর্ণ বিপরীত দেখলাম। সালাউদ্দিন সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এস আলমের দিকে ইঙ্গিত করে বলেছেন যে এই ব্যাংক তার আসল শেয়ার হোল্ডারদের কাছে, যারা শেয়ার হোল্ডার তাদের কাছে ফেরত দেওয়া হবে, অর্থাৎ এস আলমের কাছে ফেরত দেওয়া হবে। এস আলম বা শেয়ার হোল্ডাররা কিভাবে শেয়ার ক্রয় করেছেন সেটা বিবেচ্য বিষয় নয়। কি অবাক কথা! আপনার বাড়ি কোনো ব্যক্তি জোর জবরদস্তি করে অস্ত্র ঠেকিয়ে আপনার বাড়ি সে দলিল করে নিয়ে গেল, আপনি বিচারের জন্য দ্বারস্থ হলেন, বিচারক বলল যে না, সে দলিল কিভাবে করেছে, মালিক কিভাবে হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়, যেমনি হোক সে যেহেতু মালিক হয়েছে অতএব বাড়ি আমি তার কাছে ফেরত দেব, কারণ সে হচ্ছে প্রকৃত মালিক, তুমি কিচ্ছু না। এটা কোনো কথা হলো? মালিক হওয়ার আগে মালিকানা কিভাবে হস্তান্তর হয়েছে সেটাই তো মূল বিবেচ্য বিষয়। এই বিষয় যদি বিবেচনায় না নেওয়া হয় তাহলে পৃথিবীতে চুরি ডাকাতি বলতে তো আর কিচ্ছু থাকবে না, চাঁদাবাজি বলতে তো আর কিচ্ছু থাকবে না। যদি আমরা এটাই ধরি তাহলে ইমিডিয়েটলি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা শেখ হাসিনার কাছে হস্তান্তর করা আবশ্যক হয়ে যায়। কারণ শেখ হাসিনা তিনি কিভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন, ভোট চুরি করে নাকি দিনের ভোট রাতে করে, সেটা তো বিবেচ্য বিষয় নয়। বিষয় হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন কিনা। তো হয়েছিলেন তো তিনি প্রধানমন্ত্রী, তাহলে তার থেকে কি আইনসম্মত কোনো প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ফেরত গ্রহণ করা হয়েছে? না। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার কাছে ফেরত দেওয়া উচিত। আর শেখ হাসিনা তো কোনো অযোগ্য প্রধানমন্ত্রী ছিলেন না, বরং আমরা যদি আজকে বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তুলনা করি তাহলে আমরা দেখি বর্তমান প্রধানমন্ত্রী তার কাজ, তার বক্তব্য আরেক মন্ত্রীকে দিয়ে দিতে হয়। তারেক রহমানের কথা বলতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি যে শেখ হাসিনা শুধু নিজেরটা না, নিজের মন্ত্রণালয় তো তিনি সফলভাবে পরিচালনা করেছেনই, সফল বলতে সুশৃঙ্খলভাবে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে পরিচালনা তিনি করেছেন।
পাশাপাশি সকল অন্যান্য মন্ত্রণালয়ও তিনি সেগুলোকে সার্বক্ষণিক নজরদারির ভেতরে রেখেছেন। প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে তিনি কথা বলেছেন, তিনি নজর রেখেছেন, তিনি কন্ট্রোল করেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল করবে দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রোল করে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর শেখ হাসিনা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল করেছেন, সব কিছু তার অধীনে তিনি নিয়ন্ত্রণ করেছেন। তো যদি আমরা ওই চুরি বাটপারি লুটতরাজ তারপরে জনগণের সাথে প্রতারণা জুলুম এগুলো যদি বিবেচনায় না নেই, শুধু যদি উন্নয়নের কথা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে সফল প্রধানমন্ত্রী ইতিপূর্বে আর কেউ আসে নাই। অবশ্যই তিনি সারা দেশ সফলভাবে কঠোর নিয়ন্ত্রণের ভেতর দিয়ে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন। তো যদি আপনি এই কথা বলেন যে এস আলম হচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকের মালিক, সে কিভাবে মালিক হয়েছে সেটা দেখার বিষয় যদি আপনার না হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বর্তমানে শেখ হাসিনাকেই বলতে হবে। তো এই যে বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দিয়েছেন, এতে জনগণ আশ্বস্ত হতে পারে নাই, যার ফলে তাদের বক্তব্যের পরক্ষণেই ইসলামী ব্যাংকে এখন বিশাল লাইন লেগেছে। আগে যারা টাকা উত্তোলন করেছেন তো করেছেনই, এখন সেই টাকা উত্তোলনের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা বলার চেষ্টা করছেন যে জামায়াতে ইসলামীর গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে বা তাদের ইন্ধনে টাকা তুলে নেওয়া হচ্ছে, তাহলে এটা মোকাবেলার দায়িত্ব তো বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের। কারণ সমস্যা তো তারা সৃষ্টি করেছেন। তারা বলছেন যে জামায়াতে ইসলামী নাকি 5ই আগস্টের পর লিল্লাহি তাকবীর দিয়ে ব্যাংক দখল করেছে। তো তারা ব্যাংক দখল যদি করেও থাকে, তর্কের খাতিরে যদি এটা মেনে নেওয়া হয়, তো তাদের এই দখলের ফলে ব্যাংকের তো ক্ষতি হয় নাই, গ্রাহকের আস্থার তো সংকট দেখা দেয় নাই, বরং ব্যাংক আরো উন্নত হয়েছে 5ই আগস্টের পর, এবং সার্বিকভাবে ব্যাংক আরো উন্নতির দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়েছিল। তো আজকে আপনি যখন এই 5ই আগস্টের পরের চেয়ারম্যানকে বিনা কারণে বাধ্য করে পদত্যাগ করিয়ে নতুন চেয়ারম্যান দিলেন, তো এটাকে টিকিয়ে রাখা এর দায়িত্ব তো আপনার। তো আপনারা কেন বলছেন না যে জামায়াতে ইসলামী তাদের গ্রাহকদেরকে টাকা উত্তোলন করতে বলছে, আপনারা বিএনপিকে নির্দেশ দেন যে বিএনপির নেতা কর্মীরা যেন এখন থেকে ইসলামী ব্যাংকে টাকা রাখে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যদি ব্যাংকে দাঁড়িয়ে বলতেন, সংসদে দাঁড়িয়ে বলতেন যে আপনারা কেউ টাকা উঠাবেন না, কালকে থেকে আমি নিজেও ইসলামী ব্যাংকে টাকা রাখবো, প্রধানমন্ত্রী নিজেও ইসলামী ব্যাংকে টাকা রাখবেন, আমাদের দলের এমপি মন্ত্রীরা তারাও আগামীকাল থেকে ইসলামী ব্যাংকে টাকা রাখবে, তাহলে জনগণ আস্থা ফিরে পেত, জনগণ আশ্বস্ত হতে পারত, জনগণ ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতো না, একটা ব্যাংক এভাবে নষ্ট হতো না। আমাদের চোখের সামনে সফল একটা ব্যাংক এভাবে ধসে পড়তেছে, আর সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছে না। সরকারের শুধু একটাই কাজ, ভেজাল লাগানো, যে পুরাতন যে চেয়ারম্যান ছিলেন তাকে বহিষ্কার করে নতুন অভিযুক্ত, যার উপর মানুষের আস্থা নাই, এমন একজন চেয়ারম্যানকে বসিয়ে দিয়ে বসে বসে তামাশা দেখা। একটা ব্যাংক চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, জনগণ টাকা তুলে ফেলতেছে, জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সরকার কোনো একটা শব্দ উচ্চারণ করছে না। সরকার বরং কিভাবে অন্যের উপর দোষ চাপানো যায়, ইসলামী ব্যাংক নিয়ে সে ওইটা করেছে, ও ওইটা করেছে, এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে বেড়াচ্ছে। আস্থা সৃষ্টি করার জন্য একটা শব্দ সরকারের মহল থেকে বলা হচ্ছে না। কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলতে পারলেন না, অর্থমন্ত্রী এই কথা বলতে পারলেন না যে ইসলামী ব্যাংকে যারা টাকা রেখেছেন তারা টাকা উত্তোলন করবেন না, এই টাকার গ্যারান্টি আমরা দিচ্ছি, যদি ব্যাংকে যে আপনারা টাকা না পান তাহলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আপনারা চলে আসবেন, আমার অফিসে চলে আসবেন, সচিবালয়ে চলে আসবেন, আমি আপনাদেরকে টাকা দিব, জিম্মাদারি নিলাম। এই কথা কেন বলতে পারলেন না? যদি এই ধরনের কথা বলতে না পারেন, তাহলে একটা ব্যাংকে ধ্বংস করার মতো ঝুঁকিপূর্ণ ক্ষতিগ্রস্ত কাজ আপনারা কেন হাতে নিলেন? একটা ব্যাংক সুন্দরভাবে চলছিল, সেখানে সব কিছু সুন্দরভাবে লেনদেন হচ্ছিল, সেখানে আপনাকে কে কামড়াইলো? আপনি কেন গেলেন বাঘের লেজ দিয়ে কান চুলকাতে, যে সেখানে আপনি একজন অপরাধীকে, একজন
দুর্নীতির অভিযোগ আছে, অনিয়মের অভিযোগ আছে, এমন আস্থাহীন ব্যক্তিকে কেন আপনি ইসলামী ব্যাংকে নিয়োগ দিতে গেলেন? আর সেই নিয়োগ দেওয়ার পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা আপনারা জনগণকে আস্থার বার্তা না দিয়ে গুলি করে, টিয়ার শেল নিক্ষেপ করে, লাঠি পিটা করে, পুলিশ দিয়ে এবং সংসদে দাঁড়িয়ে সত্য মিথ্যার মিশ্রণে বক্তৃতা দিয়ে সেই পরিস্থিতি আপনারা মোকাবেলা করার চেষ্টা করলেন। এর মাধ্যমে তো জনগণের আস্থা ফিরে আসলো না। কাজেই এখনো সময় আছে। আপনারা ব্যাংক নিয়েছেন, ভালো কথা, আপনারা ব্যাংক চালাবেন, চালান, কিন্তু আপনারা এই গ্যারান্টি দেন যে এই ব্যাংক এস আলমের কাছে ফেরত যাবে না, এবং জনগণের একটা টাকাও যদি নষ্ট হয়, আত্মসাৎ হয়, তাহলে তার জিম্মাদারি তারেক রহমান সাহেব নিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিবেন, অর্থমন্ত্রী নিবেন। যদি এই জিম্মাদারি আপনারা দিতে পারেন, তাহলেই আপনারা ইসলামী ব্যাংকে এই হস্তক্ষেপ যেটা করেছেন, সেটার কারণে জনগণের আস্থার যে ঘাটতি হয়েছে, সেই ঘাটতি হয়তো হ্রাস পেতে পারে এবং জনগণ হয়তো কিছুটা আস্থা রাখতে পারে। কিন্তু এই আস্থা কখনো সরকার সৃষ্টি করবে না এবং এই গ্যারান্টি সরকার দেবে না, কারণ সরকার এই ব্যাংকটা দখল করেছে এবং নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে এই ব্যাংকটাকে এস আলমের কাছে ফেরত দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।